অভদ্রতা আমি প্রকাশ পায়। তাহলে আজকে আমাদের লেকচার 1-এ আমরা কি বুঝলাম, যে একটা বাক্যকে অনুবাদ করতে গেলে সেই বাংলা বাক্যের আগে মেইন পার্টটুকু অনুবাদ করতে হবে। এখানে মেইন পার্টটুকু হচ্ছে আমরা সহযোগিতা কামনা করি, তাহলে উই উইশ আমরা কামনা করি, বা উই এক্সপেক্ট আমরা কামনা করি। আমি বলছিলাম ওয়ান্ট মানেও চাওয়া, কিন্তু ওয়ান্ট দ্বারা কিছুটা অভদ্রতা আমি প্রকাশ পাই এভাবে, যার আমি যদি বলি যে আমি আপনার সাহায্য চাই, এখানে বলা উচিত আই উইশ ইউর হেল্প। আই ওয়ান্ট ইউর হেল্প তারা বোঝাচ্ছে এরকম তুই সাহায্য না করলেও তোরে করতে হবে, জোর করে হলো, এমনটা কিন্তু বুঝায়। সুতরাং উইশ আর ওয়ান্টের ব্যাপারে আমাদেরকে নমনীয় অবস্থানে থাকতে হবে। যেখানে আমরা ভদ্রভাবে কিছু বলবো সেখানে হবে উইশ। তবে হ্যাঁ, খুব কাছের বন্ধু বান্ধবী কিংবা খুব কাছের কেউ যার উপর অধিকার খাটানো যায়, সেক্ষেত্রে আপনি ওয়ান্ট ব্যবহার করতে পারেন। তাহলে আমরা কামনা করি, উইশ বা এক্সপেক্ট, কি কামনা করি? সহযোগিতা, কোঅপারেশন বা হেল্প। যেহেতু নির্দিষ্ট একজন ব্যক্তির হেল্প, তাই এখানে দা দিতে হবে, দা হেল্প অথবা দা কোঅপারেশন। আমরা সহযোগিতা কামনা করি কার? এম রুবেল রানার। র এর জন্য অফ, হেল্প অফ এম রুবেল রানা। বাক্যের কিন্তু মেইন পার্টের অনুবাদ হয়ে গেল। মেইন পার্টকে অনুবাদ করার পর যে অংশটুকু থাকে অতিরিক্ত অংশ, সেই অতিরিক্ত অংশটাকে বলা হয় ফ্রেজ। তাহলে এখানে ফ্রেজ কোনটা? ফ্রেজ হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষার জন্য সঠিকভাবে ইংরেজি শিখতে। মনে রাখবেন, যে কোনো বাংলা ফ্রেজকে ইংরেজিতে অনুবাদ করার সময় ওই ফ্রেজের পেছন দিক থেকে অনুবাদটা শুরু করতে হবে। এখানে পেছনের শব্দটা হলো তে, তো এখানে তে, আর আমরা জানি তের ইংলিশ হচ্ছে টু, আমাকে লিখতে হবে এখানে টু, তাহলে টু হচ্ছে তে। এবার কি তে? শিখতে, শেখার ইংলিশ হচ্ছে টিচ, মানে শেখানো, আর লার্ন মানে নিজে শেখা। যেহেতু আমরা শেখাবো না, আমরা শিখবো, তাই টিচ না হয়ে লার্ন, টু লার্ন। টু লার্ন শিখতে, কি শিখতে? পেছন দিক থেকে আমরা আসবো ইংরেজি শিখতে, তাহলে টু লার্ন ইংলিশ, পেছন দিক থেকে মনে রাখবেন। এবার ইংরেজির আগে শব্দটা কি? সঠিকভাবে, তাহলে পারফেক্টলি বা প্রপারলি, সমজাতীয় শব্দ লিখলেই হবে। এবার তার আগে শব্দটা কি? জন্য, তাহলে ফর। তার আগে শব্দটা কি? বিসিএস লিখিত পরীক্ষা, ফর বিসিএস রিটেন এক্সাম। তাহলে এই হচ্ছে যে কোনো ফ্রেজকে আমরা অনুবাদ করব পেছন দিক থেকে। আশা করি বুঝে গেছি। এবার আমরা পরের বাক্যে যাই। পরের বাক্যে বলা হয়েছে গাড়ি থামাতে হলে শিকল টানুন। তাহলে এখানে বাক্যের মেইন পার্টটা হচ্ছে শিকল টানুন। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে শিকল টানুন হচ্ছে বাক্যের মেইন পার্ট। তাহলে আমরা মেইন পার্টটুকু অনুবাদ করি আগে। এখন মেইন পার্টের ভার্ব হচ্ছে টানুন, সাবজেক্ট কে টানবে সে কিন্তু নাই। ওকে ফাইন, সাবজেক্ট নাই, আমরা ভার্ব দিয়ে শুরু করব। ভার্ব হচ্ছে টানুন, তাহলে পুল, পুল টানুন। কি টানবে? শিকল, দ্য চেইন, পুল দ্য চেইন, শিকল টান। এখন বাক্যের মেইন পার্ট অনুবাদ হয়ে গেল। মেইন পার্টের পর যে অংশটুকু থাকছিল অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশকে ইংলিশে বলা হয় ফ্রেজ। ফ্রেজের অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। পেছনের শব্দটা হলো গাড়ি থামাতে হলে, হলের কোনো ইংলিশ নাই, হলের ইংলিশ হচ্ছে টু, ইনফিনিটিভ, ঠিক আছে? তাহলে এখানে থামাতে, তো এগারোতে, তাহলে আমাকে লিখতে হবে টু। থামানোর ইংলিশ হচ্ছে স্টপ, টু স্টপ। কি থামাবে? গাড়ি, দ্য ট্রেন। বলতে পারেন বাস হয় না কেন? এখানে একটা কমন সেন্সের বিষয়, যে ট্রেন বা শিকল কিন্তু বাসে থাকে না, কারে থাকে না,
থাকে শুধু ট্রেন, সুতরাং এখানে ট্রেন হবে। পুল দ্য ট্রেন টু স্টপ দ্য ট্রেন। এখন আমরা জানলাম কি যে বাক্যের অনুবাদ করার নিয়ম হচ্ছে আগে মেইন পার্টকে অনুবাদ করতে হয়, রাইট? দিলাম। এরপরে অতিরিক্ত অংশগুলো পেছন দিক থেকে হয়। তাহলে আগে মেইন পার্ট, পরে অতিরিক্ত অংশ। কিন্তু এটা কোনো সাংবিধানিক নিয়ম না। একজন যদি চায় যে আমি অতিরিক্ত অংশ দিয়েই শুরু করব, মেইন পার্ট পরে দিব, তাতেও সমস্যার কিছু নেই যদি বাক্যের সৌন্দর্য নষ্ট না হয়। যেমন আমি যে কাজটা করতে পারি এখন চাইলে আমি এই পার্টটুকু আগে নিতে পারি, টু স্টপ দ্য ট্রেন। গাড়ি থামাতে হলে পুল দ্য চেন, শিকল টানুন, এতেও কোনো সমস্যা নেই। তার মানে অনুবাদটা হচ্ছে একটা আর্ট, এটার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। বাক্যকে সঠিক করে লিখতে পারলে আমরা যেভাবে সাজাবো সেভাবে লিখেই কিন্তু অনুবাদ করা সম্ভব, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার পরের অংশে আমরা চলে যাই। জনাব সুমন তার গ্রামের অশিক্ষিত মানুষদেরকে বা স্বাক্ষর জ্ঞানহীন মানুষদেরকে শিক্ষিত করার জন্য একটি নৈশ বিদ্যালয় চালু করতে যাচ্ছেন। তো এই বাক্যের মেইন মেসেজ বা মেইন পার্ট কোনটা? আমি যদি সয়েল সায়েন্টিস্টকে জিজ্ঞেস করি যে এই বাক্যের মেইন পার্ট কোনটা, মূল অংশ কোনটা? বিদ্যালয় চালু করতে যাচ্ছেন, কে? জনাব সুমন বিদ্যালয় চালু করতে যাচ্ছেন। তারপর সাবজেক্ট সহ বলতে হবে জনাব সুমন বিদ্যালয় চালু করতে যাচ্ছেন। তো এখানে সাবজেক্ট জনাব সুমন যদি হয় তাহলে ভার্ব কোনটা? চালু করতে যাচ্ছেন। আচ্ছা, এই অংশটুকুর মধ্যেও মেইন ভার্ব কোনটা? জনাব সুমন একটি নৈশ বিদ্যালয় চালু করতে যাচ্ছেন, এটা হলো বাক্যের মেইন পার্ট, বুঝলাম। এখন এই অংশটাকে যদি আমি আরো ছোট করি তাহলে এর মেইন পার্ট আবার কি হবে? মানে এই বাক্যটুকুর মধ্যে আবার মেইন পার্ট কোনটা? জনাব সুমন যাচ্ছেন, ঠিক কিনা? আচ্ছা, জনাব সুমন যাচ্ছেন, এটা শুনে মনে হচ্ছে কি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নাকি কন্টিনিউয়াস টেন্স? কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাকে লিখতে হবে কি মিস্টার সুমন, এরপর কি লিখবো? ইজ গোয়িং, যাচ্ছেন। কি করতে যাচ্ছেন? চালু করতে। এই যে দুইটা শব্দ মিলে একটা অংশ, এটা কি একটা ওয়ার্ড নাকি একটা ফ্রেজ? দুই বা তার অধিক শব্দ মিলে একত্রিত হয়ে একটা ফ্রেজ গঠিত হয়। বলেন কি গঠিত হয়? ফ্রেজ। আর যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। এখানে পেছনের শব্দটা কি বলেন? করতে। করতে। কি করতে? চালু করতে। তে তে, তাহলে টু স্টার্ট, চালু করতে যাচ্ছেন। ভার্ব পেলাম। এবার অবজেক্ট কি চালু করবে? নৈশ বিদ্যালয়। এখন নৈশ বলতে আপনি কি বোঝাচ্ছেন, বুঝতেছেন? বলেন তো নৈশ মানে কি? সকাল, দুপুর নাকি বিকাল? নাইট স্কুল স্যার, রাত। নাইট স্কুল, রাইট। তাহলে আর নাইট স্কুল, নৈশ বিদ্যালয়। তাহলে আমার বাক্যের মেইন পার্ট হয়ে গেল। এখন অতিরিক্ত অংশ যদি আমি নিব, অতিরিক্ত অংশ কোনটা বলেন তো? তার গ্রামের অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত করার জন্য। তাহলে এটা কি একটা ওয়ার্ড নাকি একটা ফ্রেজ? একটা ফ্রেজ স্যার। কোন দিক থেকে অনুবাদটা শুরু হবে? পেছন দিক থেকে। পেছন দিক থেকে। তাহলে পেছনের শব্দটা কি? জন্য। জন্যর ইংলিশ কি? ফর। জন্যর ইংলিশ ফর হলেও আমরা কি বাক্যটা এভাবে ভাবতে পারি না
তার গ্রামের অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত করতে বলা যায় না? জি স্যার। যাবে। তাহলে এখানে জন্য আছে, তারপরে আমরা করতে বলবো কেন? কারণটা হচ্ছে উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ ব্যবহার হয়। এখানে তার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত করা। উদ্দেশ্য বুঝাতে বাক্যে যতই জন্য থাকুক না কেন, তারপর সেখানে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাকে লিখতে হবে টু এডুকেট, শিক্ষিত করতে। কাদেরকে? অশিক্ষিত মানুষদেরকে। দা illiterate people of তার গ্রাম, মানে অফ হিজ ভিলেজ। তাহলে আমরা বুঝলাম একটা বাক্যকে অনুবাদ করতে গেলে আগে বাক্যের মেইন পার্টটুকু অনুবাদ করতে হবে, মেইন মেসেজটা। যেমন জনাব সুমন তার গ্রামের অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত করার জন্য একটি নৈশ বিদ্যালয় চালু করতে যাচ্ছেন। এই বাক্যের মেইন পার্টটা হচ্ছে জনাব সুমন চালু করতে যাচ্ছেন, অর্থাৎ মিস্টার সুমন ইজ গোয়িং টু স্টার্ট আ নাইট স্কুল। এই মেইন পার্টটুকু অনুবাদ করার পর ওই বাক্যের যে অতিরিক্ত অংশ থাকবে তাকে বলা হয় ফ্রেজ। আর যে কোনো বাংলা ফ্রেজ পেছন দিক থেকে অনুবাদ হয়। আমরা আবারও দেখবো অন্য আরেকটা বাক্য। ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে আমাদের কৃষকেরা ধানের দাম কম হওয়া সত্ত্বেও ধান চাষ করে। আচ্ছা সামিরা, এই যে বাক্যটা আছে পুরো বাক্যটার মধ্যে মূল কথাটা কি? একেবারে মেইন মেসেজ কি সামিরা? ওকে, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই বাক্যের মেইন মেসেজ কি? ধান চাষ করে। কে ধান চাষ করে? কৃষকেরা, আমাদের কৃষকেরা ধান চাষ করে। আমাদের কৃষকেরা ধান চাষ করে। এরকম যে কোনো বাংলা বাক্যকে অনুবাদ করতে গেলে আগে বাক্যের মেইন পার্টে অনুবাদ করতে হবে। তাহলে আমাদের কৃষকেরা ধান চাষ করে, এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের কৃষকেরা। ওকে, আওয়ার ফার্মার্স, এটা সব সময়ের ঘটনা, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকেরা। ভার্ব হচ্ছে চাষ করে, কাল্টিভেট, তাহলে কাল্টিভেট, আমাদের কৃষকেরা চাষ করে ধান, প্যাডি। এখন এই যে আমরা মেইন পার্টটুকু অনুবাদ করলাম, মেইন পার্টটুকু অনুবাদ করার পর যে অতিরিক্ত অংশ থাকে তাকে বলা হয় ফ্রেজ। অতিরিক্ত অংশ হচ্ছে এখানে দুইটা, একটা হলো ধানের দাম কম হওয়া সত্ত্বেও, আর একটা হলো ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে। তো সামিরা বলেন তো, আমাদের কৃষকরা ধান চাষ করে, এরপরে অতিরিক্ত অংশ যে দুইটা আছে, দুইটা অংশের কোন অংশটা দিলে মানানসই হয় আপনার কাছে মনে হচ্ছে? প্যাডির পরে কোন অতিরিক্ত অংশটা দিলে মানানসই হয়? ধানের দাম কম হওয়া সত্ত্বেও নাকি ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে? যে কেউ বলতে পারেন, বলেন। ধান চাষ করে খাদ্য চাহিদা মেটাতে, ধান চাষ করে দাম কম হওয়া সত্ত্বেও, কোনটা মানানসই হয়? স্যার খাদ্য চাহিদা মেটাতে। রাইট, খাদ্য চাহিদা মেটাতে। এই ফ্রেজটা আমরা নিব। আর যে কোনো বাংলা ফ্রেজকে ইংরেজিতে অনুবাদ করতে হয় পেছনের দিক থেকে শুরু করে। এখানে পেছনের শব্দ হলো মেটাতে, মেটানোর ইংলিশ হচ্ছে ফুলফিল অথবা মিট। কোনো ক্রিয়া শেষে তে থাকলে সেখানে টু যোগ হয়, তাহলে আমাকে লিখতে হবে টু মিট অথবা টু ফুলফিল। মেটাতে কি মেটাতে? চাহিদা, দা ডিমান্ড। এখন এই ডিমান্ডের আবার বিশেষণ আছে, কেমন চাহিদা? ক্রমবর্ধমান, তাহলে ইনক্রিজিং শব্দ লিখতে হবে, দা ইনক্রিজিং। ক্রমবর্ধমান কি চাহিদা? খাদ্য চাহিদা, তাহলে ফুড লিখতে হবে, ইনক্রিজিং ফুড ডিমান্ড। তাহলে our farmers cultivate paddy to meet the increasing food demand, আমাদের কৃষকরা ধান চাষ করে ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে। ওকে, এবার বলছে ধানের দাম কম হওয়া সত্ত্বেও, এটাও একটা ফ্রেজ। আর যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। এখানে পেছনের শব্দটা হচ্ছে সত্ত্বেও। আমরা জানি সত্ত্বেও এর ইংলিশ হচ্ছে ডিসপাইট বা ইন স্পাইট অফ। তাহলে আমি লিখলাম যে কোনো একটা ডিসপাইট বা ইন স্পাইট অফ। কম ধানের দাম, ডিসপাইট দ্য লেস প্রাইস
বা প্যাডি আর বারবার লেখা দরকার নাই, একবার তো পেয়ে লিখিস ডিসপাইট দ্য লিস্ট প্রাইস, কম দাম হওয়া সত্ত্বেও। এখন অনুবাদ যে একটা আর্ট, তার ব্যাপারটা দেখেন কি, এখানে বলছে ধানের দাম কম হওয়া সত্ত্বেও। এই বাক্যটাকে কেউ চাইলে অন্যভাবে অনুবাদ করতে পারে। কিরকম ভাবে? যেমন একজন ভাবতে পারে যে আমাদের কৃষকরা ধানের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে ধান চাষ করে, যদিও বা ধানের দাম কম। লেখা যাবে কিনা এভাবে বলেন? জি স্যার। এভাবেও লেখা যাবে, কারণ মেসেজ তো ঠিক আছে। সুতরাং বাক্যের স্ট্রাকচার আমরা চেঞ্জ করতে পারি, যদিও ধানের দাম কম। এই জায়গায় আমি এভাবে লিখতে পারি, অলদো, যদিও বা its price is not high, যদিও এর দাম বেশি না, অথবা its price is less। অথবা বাক্যটা আমি চাইলে এভাবেও কিন্তু লিখতে পারি, although, যদিও বা they do not get, তারা পায় না, legal price বা অথেন্টিক প্রাইস, তারা সঠিক দামটা পায় না। ঘুরে ফিরে কিন্তু কথা একই রকম। তাহলে বুঝতেই পারছেন, অনুবাদ মানে কিন্তু শব্দের অনুবাদ না, অনুবাদ মানে হচ্ছে ভাবের অনুবাদ। তো এখানে ভাবকে অনুবাদ করার চেষ্টা করতে হবে, ওয়ার্ডকে না। এটা ভাবতে পারলে অনুবাদ অনেক মজার সাবজেক্ট একটা হয়ে যাবে। তার পরের বাক্যে আসি আমরা। পরের বাক্যে আমরা দেখলাম, এখানে যেটা খেয়াল করেন, প্রথম বাক্যের এই বাক্যটাতে বাক্যের মেইন পার্ট ছিল জনাব সুমন একটা নৈশ বিদ্যালয় চালু করতে যাচ্ছেন। মেইন পার্টকে বাদ দেওয়ার পর অতিরিক্ত অংশ ছিল কয়টা? বলেন তো, কয়টা ছিল অতিরিক্ত অংশ? দুটো ছিল স্যার। এই বাক্যে দুইটা নাকি একটা? একটা। কিন্তু এই বাক্যে আসেন, আমাদের কৃষকেরা ধান চাষ করে ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে ধানের দাম কম হওয়া সত্ত্বেও। এখানে অতিরিক্ত অংশ ছিল কয়টা? স্যার দুটো। যখন একটা বাক্যে একটা অতিরিক্ত অংশ থাকে তখন পেইন বা প্যারা কম, একটা মূল বাক্যের পরে অনুবাদ করে দিলেই হয়ে গেল। কিন্তু যখন এরকম অতিরিক্ত অংশ অনেকগুলো থাকবে, অতিরিক্ত অনেকগুলো ফ্রেজ থাকবে বা অ্যাডভার্বিয়ালস থাকবে, এগুলোকে অ্যাডভার্বিয়ালসও বলা হয়, তখন সেই অতিরিক্ত অংশগুলো কোনটা আগে নিব কোনটা পরে নিব এর একটা নিয়ম আমরা ফলো করতে পারি। অতিরিক্ত অংশে একটা নিয়ম ফলো করা যায়। সেই নিয়মটা হচ্ছে কি, কোন অংশ আমরা আগে নিব। তাহলে বাক্যের মেইন পার্ট বাদ দিলে যে অংশগুলো থাকে তার নাম অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশগুলোকে ইংলিশে বলা হয় ফ্রেজ, অথবা বলা হয় অ্যাডভার্বিয়াল, অথবা বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যে বাক্যে যখন অনেকগুলো অ্যাডভার্বিয়ালস থাকবে ওদেরকে সাজানোর একটা সুন্দর নিয়ম আছে। নিয়মটা হলো, প্রথমে আমাকে নিতে হবে অ্যাডভার্ব অফ ম্যানার। সেটা আবার কি জিনিস? একটা বাক্যে কিভাবে তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন আমি যদি বলি যে রাকিব ধীরে ধীরে হাঁটে, তাহলে বাক্যের মেইন পার্ট কি? রাকিব হাঁটে। প্রশ্ন করেন কিভাবে হাঁটে? ধীরে ধীরে। এই যে ধীরে ধীরেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। যখন বাক্যে কোনো অতিরিক্ত অংশ থাকবে প্রথমে অতিরিক্ত অংশ হিসেবে অ্যাডভার্ব অফ ম্যানারকে নিতে হবে। তারপর নিতে হবে অ্যাডভার্ব অফ প্লেস। একটা বাক্যে কোথায় দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এরপর নিতে হবে অ্যাডভার্ব অফ টাইম। একটা বাক্যে কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম হলো অ্যাডভার্ব অফ টাইম। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। একটা বাক্যে কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। সংক্ষেপে ম্যানার, প্লেস, টাইম, কজ, MPTC। তো দিগন্তর কাছে আমি শুনতে চাই যে একটা বাক্যের মেইন পার্টকে বাদ দেওয়ার পর যে অংশগুলো থাকে সেগুলো সাজানোর নিয়ম কি?
দিগন্ত প্রথমে আছে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর আছে অ্যাডভার্ব অফ প্লেস, তারপর অ্যাডভার্ব অফ টাইম, তারপর অ্যাডভার্ব অফ কজ। কজ। তো আমরা কেমন করে বুঝবো কোনটা ম্যানার, কোনটা প্লেস, কোনটা টাইম, কোনটা কজ? কেমনে বুঝবো? ভার্বকে কিভাবে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার বোঝা যায়, আর কোথায় প্রশ্ন করলে প্লেস, আর কখন প্রশ্ন করলে টাইম, আর কেন প্রশ্ন করলে কজ। রাইট। আচ্ছা, এটা তাহলে মাথায় রাখতে হবে, এভাবে আমরা অতিরিক্ত অংশগুলো ব্যবহার করব। আচ্ছা, এখন দিগন্ত ধরো যে আমার ম্যানার আছে বাক্যে কিন্তু প্লেস নাই, টাইম স্যার। আছে কিন্তু কজ নাই, তাহলে তখন কি করব? ম্যানারটা নেওয়া লাগবে, তারপর টাইম নিব। তারপর টাইমটা নেব। অর্থাৎ যদি সিকোয়েন্স পুরোপুরি না থাকে তাহলে নাই, সেই অনুযায়ী যেটা মেলে আমরা সেটা নিব। জি স্যার। আচ্ছা, তো এখন ম্যানার, প্লেস, টাইম, কজ এই সিকোয়েন্সে আমরা কয়েকটা বাক্য অনুবাদ দেখি। আচ্ছা, আমি প্রথম ফ্রি ক্লাসে একটা বাক্য দেখিয়েছিলাম, সেটা আবারও দেখাবো বোঝার সুবিধার্থে, মনোযোগী দেখতে হবে। এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো জিনিস শেখার আছে। এখানে বলা আছে রাজু 2019 সালের 14 তারিখে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার রমনা গ্রামে একটি 5 তলা ভবনের পিছনে একটি ঝোপের ভিতরে একটা ভাঙ্গা টেবিলের নিচে একটি বালতির ভিতরে খুব সতর্কতার সাথে একগুচ্ছ গোলাপ রেখেছিল তার বন্ধুকে, হ্যাঁ, আর বন্ধুকে উপহার দেওয়ার জন্য। বাংলা খুব ঝামেলার টাইপ। উপহার দেওয়ার জন্য, এই যে বাক্যটা আছে। তো দিগন্ত, এই বাক্যের মেইন পার্ট কোনটা? স্যার এই বাক্যের মেইন পার্ট কোনটা? রাজু তার বন্ধুকে উপহার দেওয়ার জন্য। আচ্ছা, ওকে, এখন আমি একটু ওই নাহিদের কাছে শুনবো, এই বাক্যের মেইন পার্ট কোনটা, একেবারে মেইন পার্ট, মেইন মেসেজ কোনটা? স্যার শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি। রাজু একগুচ্ছ গোলাপ রেখেছিল। ফাইন, থ্যাংক ইউ। তাহলে বাক্যের মেইন পার্টটা হচ্ছে রাজু একগুচ্ছ গোলাপ রেখেছিল। ওকে, আচ্ছা, এটা হলো আমার বাক্যের মেইন পার্ট। তাহলে আগে আমি বাক্যের মেইন পার্টটুকু অনুবাদ করব, পরেরটা পরে দেখা যাবে। তাহলে এখানে আমার সাবজেক্টটা হচ্ছে রাজু। রাজু এবার রেখেছিল নিশ্চয় পাস্ট টেন্স, তাহলে কিপের পাস্ট ফর্ম হলো কেপ্ট। একগুচ্ছ গোলাপ, a bunch of roses। ফাইন, বাক্যের মেইন পার্ট শেষ। এবার অতিরিক্ত অংশ। তো অতিরিক্ত অংশ যখন অনেকগুলো থাকে তখন আমরা একটা সিকোয়েন্স মেনটেন করব। তো সেই সিকোয়েন্সটা প্রবাল কৃষ্ণ সাহার কাছে আমি একটু জানবো। স্যার প্রথম স্যার ম্যানার ইউজ করব, তারপর প্লেস, তারপর ডেট বা টাইম, এরপর হচ্ছে কজ। ম্যানার, প্লেস, টাইম, কজ, রাইট। তো এখানে ম্যানারটা আমরা আসি, কিভাবে রেখেছিল, উত্তর কি আসে? এটার মধ্যে হচ্ছে খুব সতর্কতার সাথে। খুব সতর্কতার সাথে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, খুব সতর্কতার সাথে। তাহলে পেছনের, এটা তো একটা ফ্রেজ নাকি একটা ওয়ার্ড? ফ্রেজ। কোন দিক থেকে অনুবাদ হবে? পেছন দিক থেকে। পেছনের শব্দটা কি? সাথে। সাথের ইংলিশ উইথ ভেরি কেয়ার।
তাই তো? জি স্যার। অথবা আমি লিখতে পারি ভেরি কেয়ারফুলি, পারি কি না? জি স্যার। জি স্যার। তাহলে আমি যে কোনো একটা লিখলাম ভেরি কেয়ারফুলি, সতর্কতার সাথে। আচ্ছা, ম্যানার গেল, প্রবাল। এবার ম্যানারের পরে আসবে আমার প্লেস। প্লিজ। কোথায় রেখেছিল? প্রবাল কোথায় রেখেছিল? কোথায় রেখেছিল স্যার? কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার রমনা গ্রামে একটি 5 তলা ভবনের পিছনে, একটি ঝোপের ভিতরে, একটি ভাঙা টেবিলের নিচে, একটি বালতির ভিতরে। আচ্ছা, এই এই অংশটা কি বাক্যের মেইন পার্ট নাকি অতিরিক্ত অংশ? অতিরিক্ত অংশ স্যার। এটা কি, তাহলে এটা কি ফ্রেজ হবে না? প্লিজ, অবশ্যই স্যার, প্লিজ। তাহলে কোন দিক থেকে অনুবাদ হবে জানি? পিছন দিকে স্যার। পেছনের শব্দটা কি? ভিতরে। ভেতরে। ভেতরে ইংলিশ কি? ইন দেওয়া যায়, বা ইনসাইড দেওয়া যায়, রাইট? ইনসাইড দেওয়া যায়। ইন, ভেতরে। ওকে, কিসের ভিতরে? একটা বালতি, ইন আ টাব অথবা বাকেট, একটা বালতির ভিতরে। পেছন দিক থেকে আমরা আসতেছি প্রবাল, তাহলে ভিতরে ইংলিশ লিখলাম একটা বালতি। এবার তার আগের শব্দটা কি? নিচে। নিচের ইংলিশ কি দিলাম? আন্ডার, আন্ডার এ ব্রোকেন টেবিল। আন্ডার আ ব্রোকেন টেবিল, একটা ভাঙা টেবিলের নিচে। ওকে, তারপর বলছে ভিতরে, আবার ইন বা ইনসাইড, একটা ঝোপ অভ্যাস। আবার আছে কি? পেছনে, পেছনে। বিহাইন্ড। বিহাইন্ড। কিসের পেছনে? 5 তলা ভবন, 5 তলা, বিহাইন্ড এ 5 স্টোরি বিল্ডিং। 5 স্টোরেড বিল্ডিং, একটা 5 তলা ভবনের পিছনে। সেটা কোথায়? রমনা গ্রামে। ছোট স্থানের পূর্বে অ্যাড বসে, অ্যাট রমনা। ভিলেজ লিখতে হবে না, শুধু রমনা লিখলেই বোঝা যাবে, অ্যাট রমনা। এবার আসি আমরা, রমনাটা কোথায় ছিল? রমনা হচ্ছে চিলমারি উপজেলার। তাহলে আমি লিখবো অফ চিলমারি উপজেলা, চিলমারি উপজেলার। এটা কোথায়? কুড়িগ্রাম জেলার, ইন কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট বা কুড়িগ্রাম। প্রবাল আমার প্লেস গেল, এবার প্লেসের পরে কি আসবে? সময়, টাইম আসবে স্যার। টাইম আসবে, টাইম। তাহলে টাইম এখানে কোনটা? 2019 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। যখন অনেকগুলো টাইম আসবে তখন আমাকে ক্ষুদ্র সময় থেকে শুরু করতে হবে। ক্ষুদ্র সময় এখানে কোনটা? 14 তারিখ। কতই 14? 14 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। আচ্ছা, ফেব্রুয়ারির 14 তারিখ। তাহলে আমাকে এক কথায় লিখতে হবে অন 14th ফেব্রুয়ারি, বা শুধু 14 দিয়ে আমি লিখতে পারি ফেব্রুয়ারি 2019 সালের পূর্বে ইন বসে, বা আমি অপও দিতে পারি, অফ 2019 অথবা ইন 2019, যে কোনো একটা, যেটা সুন্দর হয়। ফেব্রুয়ারি অফ 2019 অথবা ইন 2019। ম্যানার গেল, প্লেস গেল, টাইম গেল। এবার কজ কেন রাখছিল? তার বন্ধুকে উপহার দেওয়ার জন্য। এটা কি একটা মেইন বাক্য নাকি ফ্রেজ? ফ্রেজ, ফ্রেজ। কোন দিক থেকে হবে? পেছন দিক থেকে। পিছন দিক থেকে। পেছনের শব্দটা কি? জন্য। কিন্তু জন্য স্যার, ইংলিশ নরমালি কি? ফর। হ্যাঁ, ফর। কিন্তু যেহেতু উদ্দেশ্য বোঝানো হয়েছে স্যার, আমরা টু দিতে পারি স্যার। বাহ বাহ, গুড গুড। অবশ্যই টুই দিব আমরা, যেহেতু রাখার উদ্দেশ্য কাউকে উপহার দিলে টু হবে। তাহলে আমরা টু দিয়ে শুরু করব। টু, প্রেজেন্ট। প্রেজেন্ট হচ্ছে কাউকে উপহার দেয়া, প্রেজেন্ট। আর বন্ধু ইজ ফ্রেন্ড। তো দেখেন, এবার সবাই খেয়াল করেন, আমরা নিয়ম অনুযায়ী আগে বাক্যের মেইন পার্টটা নিলাম, তারপরে আমরা অতিরিক্ত অংশগুলো আস্তে আস্তে লিখলাম। আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, তারপর কজ। ফাইন, কোনো সমস্যা। কিন্তু এখন যে বিষয়টা হলো, আমি যে আপনাদেরকে নিয়মটার কথা বললাম, আগে ম্যানার নিতে হবে, তারপর প্লেস, তারপর টাইম, তারপর কজ, এটা কোনো সাংবিধানিক নিয়ম না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমরা চাইলে এই সিকোয়েন্সটাকে ব্রেক করেও লিখতে পারবো, যেভাবে সুবিধা হয়। আমরা এই বাক্যটা আরো কিভাবে লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি রাজু কেপ্ট আ বান্চ অফ রোজেস। এটা আমি আগে লিখছি, তাই না? আচ্ছা, ভেরি কেয়ারফুলি ইন আ টাব আন্ডার আ ব্রোকেন টেবল ইন আ বুশ, অর্ডারে লেখা আছে। এখন এই যে তার বন্ধুকে উপহার দিতে,
এই অংশটুকু চাইলে কিন্তু আমি শেষে না লিখে এই কেয়ারফুলির পরেও দিতে পারি। রাজু kept a bunch of roses very carefully to present his friend. তার বন্ধুকে উপহার দিতে একগুচ্ছ গোলাপ রেখেছিল যত্ন সহকারে। কোথায়? এখানে। তারপরে দেখেন কজ কিন্তু আগে চলে আসছে। এই কজটা আগে চলে আসার কারণে কি বাক্যের অর্থ বিকৃত হচ্ছে? না স্যার। না স্যার। যতক্ষণ পর্যন্ত বাক্যের অর্থ বিকৃত হবে না ততক্ষণ পর্যন্ত ম্যানার, প্লেস, টাইম, কজকে আমাদের যেখানে মন চায় আমরা সেখানে ব্যবহার করতে পারবো, তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। এমন কি কেউ যদি বলে যে আমি টাইমটাকে আগে নিয়ে আসব বাক্যের শুরুতে, অন 14 ফেব্রুয়ারি 2019 এখানে কমা দিয়ে রাজু একগুচ্ছ গোলাপ রেখেছিল যত্ন সহকারে বন্ধুকে উপহার দিতে। কোথায়? এই জায়গায়। তাতেও বাক্যের অর্থ বিকৃত হয় না, আমি দিতে পারি। যতক্ষণ পর্যন্ত বাক্যের অর্থ বিকৃত হবে না ততক্ষণ পর্যন্ত যে কোনো ভাবে সেন্টেন্সের পোস্টমর্টেম করা যাবে। এতে কোনো সমস্যার কিছু নেই। কিন্তু একদল লোক বলবে না, ম্যানার, প্লেস, টাইম, কজ এটা তো আমি অমুক স্যারের কাছে শিখছি, এভাবেই করতে হবে। এগুলো হচ্ছে ট্রান্সলেশনের ছোট লোকিপনা। ট্রান্সলেশনটা একটা উদার মন মানসিকতার বিষয়। এখানে এটা অনেকটা রান্না করার মতো। জি স্যার। আমাকে যে ছোট মাছ সবসময় আলু ভাজি দিয়েই খেতে হবে ব্যাপারটা তো সেরকম না। আমি চাইলে ছোট মাছ লাল শাক দিয়েও খেতে পারি যদি আমার স্বাদে বিকৃত না হয়। আমি চাইলে ছোট মাছ কচুর গাছের ডগা দিয়েও খেতে পারি যদি স্বাদে বিকৃত না হয়। এখন যদি কেউ ছোট মাছ দিয়ে শশার সালাদ করে সেটা তো আর খাওয়া যাবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত খেতে সুস্বাদু লাগবে, কোনো ক্ষতি হবে না, বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা যে কোনো স্টাইলে রেসিপি করতে পারি। ট্রান্সলেশনটাও সেরকম। এবার আমরা পরের বাক্যে যাই। এখানে বলেছে বিপুল সমারোহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বা মাধ্যমে সুমন সাহেবকে একতা মডেল ক্লাবের আজীবন সদস্য নির্বাচন করা হয়েছে। কেন? নিরক্ষরতা দূরীকরণে অসামান্য অবদানের জন্য। তো আমি যদি এই প্রশ্ন সামিরাকে জিজ্ঞেস করি, সামিরা বলবে এই বাক্যের মূল কথাটা কি, মেইন মেসেজটুকু ছোট্ট করে বলতে হবে। স্যার আজীবন সদস্য নির্বাচন করা হয়। মেইন মেসেজ মানে সেখানে সাবজেক্ট থাকতে হবে বা অবজেক্ট থাকতে হবে। তাহলে আজীবন সদস্য নির্বাচন করা হয় এটা বললে প্রশ্ন আসবে না, কাকে আসবে কিনা? জি স্যার। তাহলে মেইন মেসেজের মধ্যে প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না, সেটাই হলো মেইন মেসেজ। তাহলে এবার ভালো করে বলেন তো কি হবে মেইন মেসেজটা? কাকে আজীবন সদস্য নির্বাচন করা হয়? সুমন সাহেবকে। তাহলে মেইন মেসেজটা হলো সুমন সাহেবকে আজীবন সদস্য নির্বাচন করা হয়। এটুকু বললে কি এটা কমপ্লিট সেন্টেন্স মনে হয় না? জি স্যার। যেটা বললে কমপ্লিট সেন্টেন্স মনে হবে, আকাঙ্ক্ষা থাকবে না, সেটাই হচ্ছে বাক্যের মেইন পার্ট। তো সামিরা বলেন সুমন সাহেবকে কি একা একা নির্বাচন করা হয়? সে কি একা একা নির্বাচিত হয়েছে নাকি কারো দ্বারা? কারো দ্বারা। তাহলে এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? প্যাসিভ। প্যাসিভ ভয়েস সাবজেক্ট দিয়ে শুরু হয় নাকি অবজেক্ট দিয়ে শুরু হয়? অবজেক্ট দিয়ে। একটা বাক্যের অবজেক্ট বের করার জন্য আমরা প্রশ্ন করি কে বা কারা দিয়ে নাকি কি বা কাকে দিয়ে? কি বা কাকে দিয়ে। তো প্রশ্ন করেন কাকে নির্বাচন করা হয়? সুমন সাহেবকে। সুমন সাহেবকে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে সুমন সাহেব, তার মানে কি মিস্টার সুমন।
তাই তো? জি। মিস্টার সুমন নাকি মিসেস সুমন? মিস্টার সুমন। ও আচ্ছা, মিস্টার সুমন। এবার এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নাকি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে হচ্ছে? প্রতিদিনই করা হয় নাকি হয়ে গেছে? স্যার হয়ে গেছে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ হ্যাজ না? প্যাসিভ ভয়েস করতে গেলে যুক্ত হবে কি? বিন, হ্যাজ বিন। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিলেক্টেড। আমি টেন্স কেন্দ্রিক অনুবাদ শেখাবো, সময় লাগবে। মিস্টার সুমন হ্যাজ বিন সিলেক্টেড, মিস্টার সুমন নির্বাচন করা হয়। এবার কি নির্বাচন করা হয়? সদস্য, আজীবন সদস্য। আচ্ছা, আর লাইফ টাইম মেম্বার, এখানে অ্যাজ দিতে হবে না, এমনিতেই লিখলেই হবে। আর লাইফ টাইম মেম্বার, একজন আজীবন সদস্য। কিসের কিসের আজীবন সদস্য? কোথাকার? স্যার একতা মডেল ক্লাব। একতা মডেল কি ক্লাবের? র র র এর ইংলিশ কি? অব অব। অব একতা মডেল ক্লাব। তাহলে বাক্যের মেইন পার্টটা আমার পেয়ে গেলাম যে মিস্টার সুমন হ্যাজ বিন সিলেক্টেড আ লাইফ টাইম মেম্বার অফ একতা মডেল ক্লাব। মডেল। বাক্যের মেইন পার্ট অনুবাদ হয়ে গেল সামিয়া। এখন অতিরিক্ত অংশগুলো আমরা নিব। প্রথমে জানি কাকে নিব সামিরা? স্যার অ্যাডভোকেট ম্যানার। ম্যানার। কিভাবে দিয়ে প্রশ্ন করলে ম্যানার আসে? প্রশ্ন করেন কিভাবে নির্বাচন করা হয়? বিপুল বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। বিপুল সমারোহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে, পুরোটাই। এটা কি একটা ওয়ার্ড নাকি একটা ফ্রেজ? প্রেস। কোন দিক থেকে অনুবাদ করতে হবে? পেছন দিক থেকে। পেছনের শব্দটা কি? অনুষ্ঠানের মাধ্যমে, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। একদম পেছনের শব্দটা কি? হুইচ ইজ দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য ফ্রেজ? এই ফ্রেজের একদম শেষের শব্দটা কি? মাধ্যমে। স্যার মাধ্যমে। এরকম কাজ তো, শব্দ কিন্তু। মাধ্যমে স্যার। মাধ্যমের ইংলিশ হচ্ছে থ্রু। থ্রু মানে মাধ্যমে বা মধ্য দিয়ে। আচ্ছা, এবার পেছন দিক থেকে আমরা আসবো মাধ্যমে। এটা কি? বর্ণাঢ্য অনুষ্ঠান। through a colorful বা গর্জিয়াস বা যে কোনো একটা কালারফুল প্রোগ্রাম, একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। পেছন দিক থেকে আসবো। এবার বলছে বিপুল সমারোহে, তার মানে কি? বর্ণাঢ্য অনুষ্ঠানের সাথে সমারোহ ছিল, ঠিক কি না? জি স্যার। এই কথাটা বোঝার চেষ্টা করতে হবে যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে সাথে সমারোহ ছিল। সাথে, সাথের ইংলিশ দিতে হবে উইথ। অথচ এখানে সাথে শব্দটা বলা নাই, কিন্তু আমাকে বুঝে নিতে হবে। এটাই হচ্ছে ট্রান্সলেশনের বিউটি, সৌন্দর্য। উইথ বিপুল সমারোহ। বিপুল মানে বেশি, মাছ। সমারোহ মানে আনুষ্ঠানিকতা, অ্যারেঞ্জমেন্ট, এনজয়মেন্ট, ফ্যানফেয়ার, এরকম যে কোনো একটা। ম্যানার গেল। এবার আসবে প্লেস। তো সামিরা কোথায় নির্বাচিত করা হয়েছে? কোন জায়গাটাতে? একতা মডেল ক্লাবের। এটা তো আমরা লিখে ফেলছি, ওটা তো একতা মডেল ক্লাবের। কিন্তু এই নির্বাচন করার কাজটা কোথায় অনুষ্ঠিত হয় সেটা কি আছে? না স্যার নেই। তাহলে ম্যানার গেল, প্লেস নাই, সমস্যা নেই। টাইম, কবে নির্বাচন করা হয় সেটা কি আছে? না স্যার। নাই। এরপরে কি কজ, কেন নির্বাচন করা হয়? নিরক্ষরতা দূরীকরণে অসামান্য অবদানের জন্য। এটা কি একটা মেইন পার্ট নাকি বাক্যের ফ্রেজ? ফ্রেজ। পেছনের শব্দটা কি? জন্য। জন। জনের ইংলিশ কি লিখবো? ফর। ফর। অবদান, কন্ট্রিবিউশন, অসামান্য, আউটস্ট্যান্ডিং, এটা কার অবদান? তার, তাই না? তাই হিজ কথাটা দিলে ভালো হয়। ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন, তার অসামান্য অবদানের জন্য। এবার নিরক্ষরতা দূরীকরণে। আচ্ছা, নের কোনো ইংলিশ আছে? নে, নের ইংলিশ নেই।
তাহলে আমাকে বুঝতে হবে নিরক্ষরতা দূরীকরণে মানে কি, নিরক্ষরতা দূরীকরণ করতে, ঠিক কি না? এর ইংলিশ কি? টু। টু। এবার দূর করার ইংলিশ হচ্ছে রিডিউস, রিমুভ অথবা এলিমিনেট, যে কোনো একটা। কন্ট্রিবিউশন টু এর পর ভার্বের সাথে আইএনজি হয়, এলিমিনেটিং, দূর করতে নিরক্ষরতা, ইলিটারেসি। আমার সুন্দর করে পুরো বাক্যটা হলো, Mr. Suman has been selected a lifetime member of Ekota Model Club through a colorful program with much fanfare for his outstanding contribution to eliminating illiteracy. সুন্দর করে বাক্যটা হয়ে যায়। এবার আমরা পরের বাক্যে আসি। এখানে পরের বাক্যে কি বলছে? স্কুলে পৌঁছানোর পর শিহাবের মনে হলো স্কুলে পৌঁছানোর পর শিহাবের মনে হলো যে সে তার ইংলিশ বইটা তার পড়ার কক্ষে ভিতরে টেবিলের উপরে রেখেছে। এই বাক্যের দুইটা অংশ আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। প্রথম অংশটা হচ্ছে স্কুলে পৌঁছানোর পর শিহাবের মনে হলো, এটা একটা অংশ। আচ্ছা, এরপরে সে তার ইংলিশ বইটা পড়ার টেবিলের উপর রেখেছে, এটা একটা অংশ। এই বাক্যের অংশ হলো দুইটা। তো এখন আমাকে চয়ন দেব বলবে এই যে প্রথম অংশটুকু, এই প্রথম অংশটুকুর অনুবাদ তো আমরা আগে করব, তাই না? প্রথম অংশটুকুর মেইন পার্ট কোনটা? চয়ন। স্কুলে পৌঁছানোর পর শিহাবের মনে হলো, এখানে মেইন পার্ট কোনটা? শিহাবের মনে হলো। শিহাবের মনে হলো। তাহলে শিহাবের মনে হলো মানে কি? হওয়ার ইংলিশ কি? বিকাম না? জি স্যার। এখানে কি হইছে নাকি মনে পড়েছে, কোনটা? মনে পড়েছে। মনে পড়েছে নাকি মনে করেছে, কোনটা? স্যার মনে পড়েছে স্যার। মনে পড়েছে নাকি মনে করেছে, কোনটা? মনের মধ্যে কি কিছু এসে পড়ে? স্যার করেছে স্যার। মনে করেছে। তাহলে একটা বাক্য যা আছে বাংলা সেটাকে হুবহু অনুবাদ করার চেষ্টা করা যাবে না, সেটাকে গোছায় নিতে হবে। চয়নের গ্রামের বাসা কোথায়? হোম ডিস্ট্রিক্ট কোথায়? কিশোরগঞ্জ স্যার। কিশোরগঞ্জ। তো দেখবেন কিশোরগঞ্জের যখন বাজারে যাবেন, তো বাজারে গেলে পুঁই শাক বিক্রি করেন অনেক সময় বাজারে। জি স্যার। পুঁই শাকের ডাটা তো অনেক বড়। তো যখন দোকানদার পুঁই শাকটা পলিথিনে ঢুকায় দেয়, তখন কি পুরোই সে খাড়া করে দেয় নাকি একটু ভাঁজ করে নেয়? একটু ভাঁজ করে দেয়। তা না হলে কিন্তু পলিথিন লাগবে বড়। তো যদি কেউ বোকা হয়, সে পুরো পলিথিনে পুঁই শাক ঢুকানোর জন্য সে বিশাল বড় পলিথিন কিনে নিয়ে আসবে। আর যদি সে চালাক হয়, তাহলে পুঁই শাকটাকে একটু ভাঁজ করে অল্প ছোট আয়তনের পলিথিনের মধ্যে ঢুকাতে পারবে, ঠিক কিনা? জি স্যার। এরকম ভাবে বাংলা বাক্য যা আছে ওটারই দুমড়ে মুচড়ে অনুবাদ করতে গেলে সেটা বোকামি হবে, সেটাকে মডিফাই করতে হবে নিজের মতো করে সহজ আওতায় নিয়ে। একটা কঠিন বাংলা, ওটার কঠিন ইংলিশ মনে নাই, সমস্যা নাই, ওই কঠিন বাংলাটাকে সহজ বাংলায় রূপান্তর করতে হবে, তারপর সহজ বাংলার সহজ ইংলিশ করতে হবে। শিহাব মনে করলো, তাহলে আমাকে কি লিখতে হবে? শিহাব রিমেম্বার। শিহাব মনে করলো। ওকে ফাইন। এবার অতিরিক্ত অংশ কোনটা? কখন মনে করলো? স্কুলে পৌঁছানোর পর।
স্কুলে পৌঁছানোর পর, এটা কি মেইন পার্ট নাকি ফ্রেজ? ফ্রেজ স্যার, কোন দিক থেকে অনুবাদ হবে? পিছন দিক থেকে। পেছনের শব্দটা কি আছে? পর। ও, তাহলে আফটার। জি স্যার। এবার পৌঁছানোর ইংলিশ কি? রিচ। রিসিভ। রিচ। তাহলে প্রিপজিশনে বা ভার্বের সাথে আইএনজি দিলে কি হবে? রিচিং। কোথায়? স্কুল। স্কুল। রিচ দিলে আর অ্যাড দিতে হয় না, অ্যারাইভ হলে অ্যাড লাগে। আফটার রিচিং স্কুল, শিহাব রিমেম্বার আফটার রিচিং স্কুল, স্কুলে পৌঁছানোর পর শিহাবের মনে হলো। ফাইন। আচ্ছা চয়ন, এখানে দুইটা ঘটনা ঘটছে, একটা হচ্ছে শিহাবের মনে পড়ার ব্যাপারটা, আর একটা হচ্ছে স্কুলে পৌঁছার ব্যাপারটা। তো আপনার কি মনে হয় কোন ঘটনাটা আগে ঘটছে? আগে তার মনে পড়ছে নাকি আগে স্কুলে পৌঁছেছে? স্যার আগে স্যার স্কুলে পৌঁছেছে স্যার। এরকম যদি দুইটা অংশ পাশাপাশি থাকে তাহলে যে ঘটনাটা আগে ঘটছে সেই ইংলিশটা আগে করাটা ভালো হবে। কি বলছি? যেটা স্যার আগে ঘটছে সেটা আগে হলে ভালো হয়। তাহলে আফটার রিচিং স্কুলটা যদিও অতিরিক্ত অংশ, তারপরেও এটা বাক্যের পরে দিলেও ভুল হবে না, কিন্তু এটাকে আগে লিখলে ভালো হয়। এটা হচ্ছে ট্রান্সলেশনের আর্ট বা সৌন্দর্য বা বিউটি। আমাকে লিখতে হবে আফটার রিচিং স্কুল শিহাব রিমেম্বার, স্কুলে পৌঁছার পর শিহাব মনে পড়লো, অথবা শিহাব কুড রিমেম্বার, সেটাও সমস্যা নেই। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এবার আছে মাঝখানে জে, এর ইংলিশ কি? এর ইংলিশ কি? দ্যাট। মনে করলো। এবার পরের অংশে আমরা আসি। আচ্ছা চয়ন, পরে যে অংশটা আছে, সে তার ইংলিশ বইটা পড়ার কক্ষের ভিতরে টেবিলের উপর রেখেছে, এই অংশটুকুর মধ্যে আবার বাক্যের মেইন পার্ট কোনটা? সে তার বইটি টেবিলের উপর রেখেছে। না, আরো ছোট করে বলতে হবে। টেবিলের উপর রেখেছে। কে রেখেছে? শিহাব। শিহাব। কিন্তু হলো না তো বাক্যটা, এলোমেলো হচ্ছে। আমি জাস্ট একটা, আমার কথা মেইন পার্ট মানে বোঝেন না, মেইন পার্ট হচ্ছে মূল কথা। এই বাক্যের মূল কথাটুকু কি? মূল কথায় সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবে। সে বইটি রেখেছে। রাইট। সাবজেক্ট ভার্ব অবজেক্টের মেইন পার্ট, সে বইটি রেখেছে, সে বইটি রেখেছে, এটা বাক্যের মেইন পার্ট। ওকে, তাহলে ঘটনাটা কি প্রেজেন্ট নাকি পাস্ট? রেখেছে স্যার, পাস্ট স্যার। পাস্ট টেন্স। আচ্ছা, আগে মনে পড়ছে নাকি আগে বইটা রাখছে? স্যার আগে মনে পড়ছে স্যার, পরে স্যার বইটা রাখছে। আসলে কি তাই? বই রেখে যাওয়ার পরে কি মনে হয়েছে না? জি স্যার। তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে? আগে বইটা রাখি গেছে নাকি আগে মনে করছে? স্যার রেখে গেছে আগে, তারপরে মনে পড়ছে। রেখে গেছে তারপরে না মনে হয়েছে, ঠিক না? জি স্যার। অতীতকালে দুইটা ঘটনা ঘটলে যে ঘটনাটা আগে ঘটে সেটা হয় পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটে সেটা হয় পাস্ট ইনডেফিনিট, ঠিক কি না? তো জানেন মনে হয় যে অতীতকালে দুইটি ঘটনা ঘটলে একসাথে, যেটা আগে ঘটে সেটা হয় পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটে সেটা হয় কি? পাস্ট ইনডেফিনিট। ইনডেফিনিট। তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে পারি যে শিহাব তার বইটা রেখেছে, অথবা আমরা চাইলে এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সেও করতে পারি, কোনো সমস্যা নেই। দ্যাট বারবার শিহাব না লিখে হি হ্যাড কেপ্ট অথবা শুধু কেপ্ট লিখলে কোনো সমস্যা নেই। সে রেখেছে তার বই, ইংলিশ বই, হিজ ইংলিশ বুক। মেইন পার্ট তো হয়ে গেল। মেইন পার্ট যাওয়ার পর প্রথমে কি লিখতে হয় জানি? অ্যাডভার্ব অফ কি? ম্যানার। প্রশ্ন করেন কিভাবে রেখেছে, সেটা কি আছে উত্তর? স্যার কক্ষের ভিতরে স্যার। কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি কক্ষের ভিতরে আসে, নাকি কোথায় দিয়ে প্রশ্ন করলে কক্ষের ভিতরে আসে? না স্যার, কোথায়? না তাহলে স্যার ম্যানার এখানে নাই, প্লেস আছে। প্লেস আছে দুইটা, একটা হলো পড়ার টেবিল আর একটা হলো কক্ষের ভিতর। পেছন দিক থেকে আমরা আসবো। পেছনের শব্দটা কি বলেন তো? উপরে। উপরে স্যার। উপরের ইংলিশ কি? আন্ডার। আন্ডার না? অন। জি স্যার। আচ্ছা অন, তাহলে আমাকে লিখতে হবে অন, উপরে। তার পড়ার টেবিল, অন দা রিডিং টেবল বা স্টাডি টেবল, ঠিক আছে, যে কোনো একটা।
reading table অথবা study table of on the reading table in his room শুধু ভিতরে in his room আচ্ছা আমি এখানে রিডিং টেবিলের সামনে রিডিংটা না দিয়ে রুমের সামনে দেই তাহলে ভালো হবে on the table in his reading room পুরো বাক্যটা হলো after reaching school she have remembered that he kept his English book on the table in his reading room তাহলে কি চয়ন আইডিয়া হয়েছে কিছুটা জি স্যার আইডিয়া হয়েছে স্যার স্যার হয়েছে আচ্ছা ওকে ফাইন এবার আমরা পরের অংশে যাই 34তম বিসিএস পরীক্ষার বাংলা থেকে ইংরেজি অনুবাদ এটা আমরা যাব তার আগে আমরা বত্রিশতম বিসিএস থেকে আমরা শুরু করবো 32, 33, 34 দেখেন বাক্যগুলো একটু ভালো করে খেয়াল করেন এখানে বলছে আমাদের দেশে অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না থাকায় তাহাদের কোনো নিরাপত্তা নেই এই যে বাক্যটা এখানে আছে এই বাক্যটা আমরা অনুবাদ করব তাহলে এই বাক্যের মেইন পার্ট কোনটা কে বলতে পারবেন সয়েল সায়েন্টিস্ট বলেন আমাদের কোনো নিরাপত্তা নেই কারণ অধিকাংশ লোকের নিরাপত্তা নেই রাইট অধিকাংশ লোকের নিরাপত্তা নেই যারা মেইন পার্ট খুঁজতে পারেন না তারা একটু ভালো করে খেয়াল করেন মেইন পার্ট মানে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে অবজেক্ট থাকবে এভাবে অধিকাংশ মানুষের নিরাপত্তা নেই বা অধিকাংশ লোকদের নিরাপত্তা নেই আমার সাবজেক্ট হচ্ছে অধিকাংশ লোকের ভার্ব হচ্ছে নাই সাবজেক্ট হচ্ছে কোনো নিরাপত্তা আচ্ছা সায়েন্টিস্ট এটা কি অতীতকালের ঘটনা নাকি বর্তমানের ঘটনা স্যার এটা বর্তমানের প্রেজেন্ট সব সময়ের ঘটনা প্রেজেন্ট ইনডেফিনিট সময়ের ঘটনা তাহলে অধিকাংশ লোকের most of the people কোথাকার দেশ অধিকাংশ লোক আমাদের দেশে তাই তো আমাদের দেশের our country এটা হলো আমার বাক্যের সাবজেক্ট আমাদের দেশে অধিকাংশ লোকের সাবজেক্ট এবার ভার্ব আছে আছের ইংলিশ হলো হ্যাভ বা হ্যাজ তাহলে নাই আমি যদি বলি আই হ্যাভ আমার আছে এর নাবোধক কি হবে I have a book এর নাবোধক কি হবে I have no book I have no book অথবা I don't have any book তাই তো এই don't have দিয়ে করলে ভালো হয় কারণ হ্যাভটা যেহেতু বাক্যে নিজেই মূল ভার্ব ওর সাথে নাবোধক না করে do does ব্যবহার করবেন সেটা আরো সুন্দর হয় তাহলে I don't have any book এর মতো করে আমরা লিখবো আমাদের দেশের লোকের কোনো নিরাপত্তা নাই তাহলে আমি don't কথা লিখে দেই don't have নাই কি নাই কোনো নিরাপত্তা কোনো এনি নিরাপত্তা নিরাপত্তার ইংলিশ আমি কি লিখবো সিকিউরিটি বা সেফটি ঠিক আছে আমাদের দেশের অধিকাংশ লোকের কোনো নিরাপত্তা নাই এটা গেল আমার বাক্যের মেইন পার্ট আচ্ছা এবার আমি খুঁজবো অ্যাডভার্ব ম্যানার তো সায়েন্টিস্ট বলেন এখানে ম্যানার কোনটা স্যার ম্যানার নাই ম্যানার নাই নাকি খুঁজে পাচ্ছি না আসলেই নাই ওকে প্লেস কোথায় আমাদের দেশে সেটা আমরা লিখে দিয়েছি আমাদের দেশে সেটা লিখে টাইম টাইম কি আছে
না স্যার। নাই। আচ্ছা, ওকে। এবার আসি কজ, কেন নাই? বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না থাকার কারণে। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না থাকার কারণে বা না থাকায়। না থাকায়। ওকে, তাহলে পেছন দিক থেকে শুরু করতে হবে। পেছনের শব্দটা কি? থাকায়। থাকায়। থাকায় মানে কি? আছে, তাই তো? আছে অথবা নেই এরকম। আছের ইংলিশ কি? হ্যাভ। জি স্যার। যখন দেখবেন কোন ক্রিয়া শেষে এরকম আয় আছে, তখন ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। জি স্যার। তাহলে আমি বিকজ অফ দিয়েও লিখতে পারি অথবা বিকজ অফ ছাড়াও লিখতে পারি, কোনো সমস্যা নেই। বিকজ অফ হ্যাভিং মানে হচ্ছে কি? বিকজ অফ হ্যাভিং মানে কি? থাকায়। থাকায়। এখন কি থাকায় নাকি না থাকায়? না থাকায়। তাহলে এখানে নো লিখতে হবে। হ্যাভিং নো। নো হবে তো। নো বিশুদ্ধ পানি, নো পিওর ওয়াটার। ও পানীয়, তাহলে পিওর ড্রিঙ্কিং ওয়াটার। তাদের জন্য, তাদের জন্য। Because of having no pure drinking water for them, তাদের জন্য বিশুদ্ধ পানীয় না থাকায়। বাক্যটা কিন্তু অনুবাদ হয়ে গেল। Most of the people of our country don't have any safety because of having no pure drinking water. এখন এই বাক্যটাকে আমরা অন্যভাবে অনুবাদ করতে পারি। আমরা চাইলে এই অংশটুকু আগে নিতে পারি। Because of having no pure water for drinking water, এই অংশটুকু দেওয়ার পরে আমি এটা কমা চিহ্ন দিয়ে বাক্যের মেইন পার্টটা লিখে দিব। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ডোন্ট হ্যাভ এনি সেফটি। সায়েন্টিস্ট বলেন হবে কি না? জি স্যার হবে। হবে। আবার এই বাক্যটাকে কিন্তু আমি এভাবেও লিখতে পারি। এটা তো সিম্পল সেন্টেন্সে আছে, আমি এটাকে মনে করতে পারি না এভাবে, যেহেতু অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই, তাই তাদের কোনো নিরাপত্তাও নাই। লেখা যাবে কিনা? জি স্যার। এতে কি বাক্যের কোনো মেসেজ নষ্ট হবে? না স্যার। হবে না। তাহলে আমি লিখতে পারি যেহেতু, মানে অ্যাজ মোস্ট অফ দ্য পিপল of our country have no বা আমি এভাবেও লিখতে পারি, দেয়ার দিয়েও শুরু করতে পারি, as there is no supply of pure drinking water। কোথাও কিছু আছে বা নাই হলে দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হয়। পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফর মোস্ট অফ দ্য পিপল অফ কান্ট্রি, আমাদের দেশে অধিকাংশ লোকের যেহেতু কোনো বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নাই, এরপর আমি লিখব তাদের কোনো নিরাপত্তাও নেই। দে হ্যাভ নো সেফটি অথবা দে ডোন্ট হ্যাভ এনি সেফটি। বলেন লেখা যাবে কিনা? জি স্যার যাবে। তাহলে আমরা কি বুঝলাম যে সবার অনুবাদ কি একই ভাবে হবে নাকি বিভিন্ন স্টাইলে হতে পারে? বিভিন্ন বিভিন্ন স্টাইলেই হতে পারে। বিভিন্ন স্টাইলে অনুবাদ হতে পারে, কোনো সমস্যা নেই, শুধু বাক্যের স্ট্রাকচার ঠিক রাখতে হবে। এখন আপনি এখানে যদি হয় যে ইজের জায়গায় লিখছেন ওয়াজ, আর এখানে লিখছেন হ্যাঁ, এখানে লিখছেন হ্যাভ প্রেজেন্ট টেন্স, তো হবে না। টেন্স, ভার্ব, সাবজেক্ট, এগ্রিমেন্ট ঠিক রাখতে হবে। পরের অংশে যাই। পরের অংশে বলেছে কারণ তাহাদের অধিকাংশই গ্রামে বাস করে এবং সরাসরি কূপ, পুকুর ও নদী হইতে পানি সংগ্রহ করে।
এখানে বাক্যের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কারণ তাহাদের অধিকাংশই গ্রামে বাস করে, এটা অংশ, এটাও বাক্যের মেইন পার্ট, আবার এন্ড এর পরেও আরেকটা পার্ট আছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এরকম কম্পাউন্ড সেন্টেন্স হলে একটা একটা করে অংশ অনুবাদ করব। প্রথমটা হচ্ছে কারণ, বিকজ, কারণ তাদের অধিকাংশই গ্রামে বাস করে, তাহলে মোস্ট অফ দেম, অধিকাংশই বাস করে, লিভ ইন ভিলেজেস, গ্রামে বাস করে। এবার আসি এবং, এন্ড পরের অংশ আসি, সরাসরি কূপ, পুকুর, নদী হইতে পানি সংগ্রহ করে। কারা সংগ্রহ করে বলেন, কারা? গ্রামের অধিকাংশ মানুষ। গ্রামের মানুষ। তাহলে আমি আবার তারা। গ্রামের মানুষ লিখবো নাকি লিখবো তারা? তারা। তারা তারা। এন্ড দে। এবার ভার্ব কোনটা? সংগ্রহ করে। সংগ্রহ করা কি? কালেক্ট। তাহলে সংগ্রহ করে, কি সংগ্রহ করে? পানি। পানি, পানি। ওয়াটার। সরাসরি, ডিরেক্টলি। কোথায় থেকে? কূপ, পুকুর, নদী হইতে। এটা একটা ফ্রেজ, পিছন দিক থেকে অনুবাদ হবে, ফ্রম। কূপ, কূপের ইংলিশ কি? ওয়েল না? জি স্যার। এরপর পুকুর, পন্ডস। তারপর হচ্ছে কি? নদী, রিভার্স। and rivers. সবই ঠিক আছে, কিন্তু আমি যারাই গ্রামে বাস করে তারাই তো পানি সংগ্রহ করে, একই সাবজেক্ট। তাহলে একই সাবজেক্ট হলে আমি তো দুইবার সাবজেক্ট লেখার প্রয়োজন নাই, তাহলে আমি এন্ড এর পরে দেটা তুলে দিলাম, বাক্যটা সুন্দর হয়ে গেল। Because most of them live in villages and collect water directly from wells, ponds and rivers. হয়ে গেল। এবার আসেন, গ্রামবাসীরা জীবাণু সম্পর্কে কিছুই জানে না বলিয়া কলেরা, আমাশয় ও অন্যান্য পানিবাহিত রোগের শিকারে পরিণত হয়। তাহলে এই বাক্যের মেইন মেসেজ কি? গ্রামবাসীরা শিকারে পরিণত। গ্রামবাসীরা শিকারে পরিণত হয়। এখন এই শিকারে পরিণত হয়, এটার আমি একটু সহজ বাংলা শুনতে চাই। তারা আক্রান্ত হয়। হ্যাঁ, গ্রামবাসীরা আক্রান্ত হয়। বাহ, এরকম এই শিকার, পরিণত, এইসব ভাবার চেয়ে সহজ কথা ভাববেন, গ্রামবাসীরা আক্রান্ত হয় অথবা গ্রামবাসীরা ভোগে, সাফার ফ্রম। ঠিক কিনা? সমস্যা আছে কোনো? না স্যার। মানে গ্রামবাসীরা, দ্য ভিলেজার্স, সরাসরি ভিলেজার্স। গ্রামবাসীরা সাফার, ভোগে। সাফার এবার ফ্রম হয়, কিসে ভোগে? কি কি? কলেরা, আমাশয় ও অন্যান্য পানিবাহিত রোগ। চলেরা, আমাশয়, DYSENTERY, ডিসেন্ট্রি, এবং অন্যান্য পানিবাহিত রোগে। এন্ড অন্য জিনিস হচ্ছে আদার। আদার্স কিন্তু না, মনে রাখবেন আদার্স হচ্ছে একটা প্রোনাউন, আদার্স এর পর কোনো নাউন বসে না, আদার্স লিখলে এটাই শেষ। আর আদার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে অন্যান্য রোগ, এখানে কি আদার্স হবে নাকি আদার হবে? আদার হবে। তাহলে আদার মানে অন্যান্য, আর আদার্স মানে হচ্ছে অন্যান্যরা, মনে রাখতে হবে, এই ভুল করা যাবে না। আদার পানিবাহিত, তার মানে কি? পানি থেকে জন্ম নেয়, তাই না? ওয়াটার বর্ন ডিজিজ।
ওয়াটারবর্ন ডিজিজ। তাহলে মূল বাক্য কিন্তু হয়ে গেল, গ্রামবাসীরা কলেরা তারপর আমাশয় সহ অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হয়। এবার অতিরিক্ত অংশ কি, সেটা জীবাণু সম্পর্কে কিছু জানে না বলিয়া। এটার আমি সহজ বাংলা শুনতে চাই। এটাকে আরো কিভাবে বলা যায়? মানুষ সম্পর্কে জীবাণু কিছুই সম্পর্কে জানে না সে কারণে, কিছু জানে না। কিছু জানে জীবাণু না। কিছুই সম্পর্কে জানে না কিছু না সে জানার কারণে। কারণে, কারণ ঠিক কি না? তাহলে কারণের ইংলিশ কি? বিকজ অফ। তাহলে আমাকে লিখতে হবে বিকজ অফ, কারণ। এবার ভার্ব আসবে কি, জানা বা না জানা। জানার ইংলিশ কি? নো, নোয়িং। অথবা আমি তো লিখতে পারি বিকজ অফ হ্যাভিং নো আইডিয়া, লিখা যায় কিনা? অ্যাবাউট জীবাণু, এই কথা বলেন ভাই, যায় কিনা? স্যার বিকজ অফ হ্যাভিং নো আইডিয়া অ্যাবাউট জার্মস, জীবাণু সম্পর্কে ধারণা থাকার কারণে। তো হয়ে গেল বাক্যটা। এখন বলেন তো এই বাক্যটাকে মডিফাই করলে আমি আরো কিভাবে লিখতে পারি? এই অংশটুকুকে আমি আরো কোথায় দিতে পারি? বিকজ অফটাকে সামনে নিয়ে আসতে পারি। বিকজটাকে সামনে, বিকজ অফটাকে আমি সামনে দিয়েও বাক্যটা লিখতে পারি। তাহলে আমি এটা লিখবো আগে, বিকজ অফ হ্যাভিং নো আইডিয়া অ্যাবাউট জার্মস, তখন একটা কমা স্যার দিতে হবে। হ্যাঁ স্যার বিকজ অফ নাথিং নোয়িং অ্যাবাউট জার্মস, এটাও কি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। বিকজ অফ নোয়িং নাথিং, আগে নাথিং না, আগে নোয়িং নাথিং, বিকজ অফ নোয়িং নাথিং। অথবা কেউ লিখতে পারে as the villagers have no idea about germs, কমপ্লেক্স সেন্টেন্সে, যেহেতু গ্রামবাসীদের জীবাণু সম্পর্কে কোনো ধারণা নেই। অথবা as the villagers do not know anything about germs, they suffer from cholera dysentery, যাবে কিনা? যাবে। জি স্যার। তাহলে অনুবাদ অনেক স্টাইলে হতে পারে। তো আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য আশা করি বুঝে গেছেন, সেটা হচ্ছে আমার ক্লাস করতে গেলে কিন্তু ঘুমানোর সুযোগ। অন্যান্য অনলাইন ক্লাসে ঘুমাতে হয়, আমার ক্লাসে প্রচুর প্রশ্ন করি আমি। এটা হচ্ছে আমার ক্লাসের একটা বাজে দিক অনেকের জন্য। তো এর কারণটা হচ্ছে ট্রান্সলেশন কখনো মুখ বন্ধ করে চুপ করে নীরবে দেখে দেখে সহ্য করে শেখা যায় না। জি স্যার। ট্রান্সলেশন শেখার জন্য বাচাল হতে হবে, কথা বলতে হবে, নিজের আইডিয়া, নিজের ক্রিয়েটিভিটি, নিজের অপিনিয়ন শেয়ার করতে হবে, তা না হলে হবে। দেখেন আমাদেরকে অনেক সময় অনেকে সস্তা পরামর্শ দেয় যে তুমি বাসায় প্রচুর প্রচুর ট্রান্সলেশন করবা। অনেকে দেখি না ফেসবুকে লেখে, অনেক গুণীজনরা পরামর্শ দেয় যে অ্যাকচুয়ালি তোমার রিটেন বিসিএস প্রিপারেশনের জন্য কি কি করবেন। সে অভিজ্ঞ এই লোক দেখলাম যে লিখছে যে ট্রান্সলেশনের জন্য কোনো প্যারা নেওয়ার দরকার নেই, নো প্যারা, শুধু সিল, বাসায় প্রচুর অনুশীলন করলেই ঝামেলা শেষ। কত সস্তা একটা উপদেশ, তাই না? এগুলো পাবলিক খুব খায়, কিন্তু পাবলিক ভাবে না আচ্ছা আমি যে অনুশীলনটা করব, আমার অনুশীলনটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, এটা আমি কাকে দেখাবো? আমার কথা বুঝতেছেন? জি স্যার। এই যে অনুশীলনটা করলেন, ফাইন, আই অ্যাপ্রিশিয়েট ইট, কিন্তু আপনার অনুশীলন কতটুকু ভুল হয়েছে নাকি ঠিক সেটা তো আপনি কাউকে দেখানোর লোক পাচ্ছেন। আর না দেখাতে পারলে সারা জীবন তো ভুলটা করেই যাবে, কি লাভ সে অনুশীলন করে? ভুল অনুশীলন করে তো কোনো লাভ। অনুশীলন হতে হবে, প্রথমে ভুল, তারপর কেউ শেখাবে, এরপর সঠিকটা অনুশীলন করতে হবে যেন আর ভুল না হয়। অথচ আমরা কত সস্তা পরামর্শ দেই যে ডেইলি নিউজ পেপার ভালো করে পড়ো, ডেইলি স্টার পড়ো আর এক্সারসাইজ করো, ট্রান্সলেশন পানি হয়ে যাবে। বাহ, পাবলিক চরম ভাবে এটা নেয়, গ্রহণ করে যে হ্যাঁ ভাই আপনি সেই বলছেন স্যার, জি অনেক থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ,
স্যার অনেক মূল্যবান মতামত দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আমি শুধু দেখি ফেসবুকে, কিছু বলি না। আবার ইদানিং দেখি ফেসবুকে এক মহা বিশেষজ্ঞকে দেখি, সে হচ্ছে জি স্যার। সেলিব্রিটি হওয়া বাংলাদেশে খুব সহজ কাজ। মানে পৃথিবীর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের মধ্যে সেলিব্রিটি হতে 10 মিনিটের ব্যাপার। একটা কোনো বিষয়ের উপর ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দাও, রাতারাতি সেলিব্রিটি, সবাই চিনি। 4 নম্বরে আসি। যে সকল গ্রামবাসী নদীর তীরে বাস করে তাহারা নদীতে যে কেবল স্নান করে ও ময়লা কাপড় চোপড় ধোয় তাহাই নহে, বরং ইহার মধ্যে সব রকমের আবর্জনা ও ময়লা নিক্ষেপ করে। বাক্যটা হচ্ছে গ্রামবাসীরা নট অনলি ময়লা আবর্জনা নিক্ষেপ করে বাট অলসো নদীতে গোসল করে, ঠিক কি না? জি স্যার। জি স্যার। নট অনলি বাট অলসোর কাহিনী। নট অনলি গ্রামবাসীরা নদীতে গোসল করে কাপড় চোপড় ধোয়, বাট অলসো তারা ময়লা আবর্জনাও নিক্ষেপ করে। সামিরা আহমেদ তারিন লিখছে সবকিছু শুনতে পাচ্ছি না কেন? অর্থ কথা, তাহলে মনে হয় তারিনের ওখানে নেটওয়ার্কের সমস্যা, অথবা সে যে কি করে রাখছে জানি না। ওকে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে গ্রামবাসীরা, দ্য ভিলেজার্স। কোন গ্রামবাসীরা? যারা নদীর তীরে বাস করে, হু লিভ, বাস করে বাই দ্য ব্যাংক অফ দ্য রিভার, নদীর তীরে বাস করে সেই গ্রামবাসী হলো সাবজেক্ট। এরা দুইটা কাজ করে, একটা হলো নদীতে গোসল করার কাজটা করে, আর হলো ময়লা ফেলার কাজটা করে। তাহলে শুধুই না, কিন্তু আরো, এজন্য আমরা কি করি? নট অনলি বাট অলসো ব্যবহার করি, ঠিক কিনা বলেন? জি স্যার। জি স্যার। নট অনলি যেটা ভার্ব দেব, কি করে? স্নান করে এবং কাপড় ধোয়। নট অনলি টেক বাথ, গোসল করে, and কাপড় চোপড় ধোয়, ওয়াশ ক্লথস, হ্যাঁ ডার্টি ক্লথস, ময়লা কাপড় চোপড় ধোয়। কোথায়? নদীতে, ইন দ্য রিভার। রিভার্স লিখতে পারেন প্লুরাল অর্থে। আচ্ছা, নদীতে। শুধু তাই নয়, বাট অলসো, কিন্তু আরো। কিন্তু আরো কি করে তারা? নদীতে নিক্ষেপ করে, ভার্ব হচ্ছে নিক্ষেপ করে, ট্রু। নিক্ষেপ করে কি? সব রকমের, অল কাইন্ড অফ, সব রকমের আবর্জনা এবং ময়লা। এক কথায় লিখে দিলেই তো হয় ওয়াস্টেজ। কোথায়? ইন দ্য রিভার, নদীতে। দেখেন, আমরা কিন্তু একটা সাদা সিধা অনুবাদ করে ফেলছি। এখন আমরা এটাকে মডিফাই করব, করে দেখবো আরো কত সুন্দর করা যায়। তো আমরা অনুবাদের ক্ষেত্রে মাথায় রাখবো, যত ছোট করে সংক্ষিপ্ত করে অনুবাদ করা যায় তত ভালো। তবে সংক্ষিপ্ত করলেই শুধু হবে না, একদিকে সংক্ষিপ্ত হবে, অন্যদিকে পুরো বাক্যের অর্থটাও ফোকাস পাবে, তাহলেই সার্থক। আমরা এখানে আরেকভাবে কিভাবে করতে পারি? দ্য ভিলেজার্স হু লিভ
আমি এখানে হুটা তুলে দিলাম, যে আমি এখানে লিভিং দিলাম, লিভিং বাই দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নট অনলি টেক বাথ অ্যান্ড ওয়াশ ডার্টি ক্লোথস ইন দ্য রিভার, এই ইন দ্য রিভারটা আমি এখানে তুলে দিলাম, বাট অলসো থ্রু অল কাইন্ড অফ ওয়াস্টেজ ইন দ্য রিভার, এক কথাই ইন দ্য রিভার লিখে দিলাম, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। তাহলে এই বাক্যের চাইতে এই বাক্যের দৈর্ঘ্য কমে আসলো এবং সুন্দর হয়ে গেল। And this is called the beauty of translation. এটাই হচ্ছে ট্রান্সলেশনের সৌন্দর্য। শুধু লিখতে পারলেই হবে না, হ্যাঁ, আপনি হচ্ছে একসাথে একটা পাতিলেই 5 কেজি সবজি রান্না করে রাখছেন, স্বাদ হবে না তো ভালো। 5 কেজির দরকার নেই। 5 কেজি সবজি অখাদ্য রান্না করে পেট নষ্ট করার চাইতে অল্প করেন, 1 কেজি সবজি রান্না করেন, কিন্তু সুস্বাদু হোক, তাহলে পেটও নষ্ট হবে না, মুখের রুচিও ঠিক থাকবে। আমি বারবার ট্রান্সলেশনকে রান্না করার সাথে তুলনা করতেছি, এর কারণ হচ্ছে রান্নাটা যেমন একটা আর্ট, একজন কিভাবে রান্না করবে সেটা তার ব্যাপার, সেটা সুস্বাদু হলে হলো। ট্রান্সলেশনটাও ঠিক সেরকম। এখানে বলছে শেষ পর্যন্ত একটি খোলা নর্দমার মতো ক্লেদাক্ত হয়ে হচ্ছে, কে? নদী। এখানে at last বা ফাইনালি বা at the end যা মন চায় তাই লিখেন, লিখে গেলেই হলো। এখানে মূল বাক্যটা হলো নদী হয়ে ওঠে, নদী হয়ে ওঠে। সামিয়া, এখন কি শোনা যায় কথা? জি স্যার, এখন শোনা যাচ্ছে। ও আচ্ছা, ফাইনালি নদী হয়ে ওঠে, রিভার্স। অনেকে ভাববে আচ্ছা হওয়ার ইংলিশ তো বিকাম, ওঠার ইংলিশ কি? আরে ভাই, ওঠার কোনো ইংলিশ হবে না, বিকাম মানেই হওয়া। কি হয়? ক্লেদাক্ত। অনেকে ভাববে আচ্ছা ক্লেদাক্ত, ওরে বাবা ক্লেদাক্ত আবার কি জিনিস? ভাবতে হবে ক্লেদাক্ত মানে কি? কাদা কাদা। কাদার ইংলিশ কি? মাড। মাডের সাথে ওয়াই যোগ করেন, মাডি হয়ে গেল। এরকম করে কঠিন বাংলাটাকে ভাবতে হবে, রিভার্স বিকাম মাডি। এবার একটা খোলা নর্দমার মতো, এটা একটা ফ্রেজ। ফ্রেজ অনুবাদ হয় পেছন দিক থেকে, পেছনের শব্দটা হলো মতো। মতো বুঝালে লাইক হয়, লাইক একটা খোলা নর্দমা মানে ড্রেন। সবসময় ভাব অনুবাদ করার চেষ্টা করতে হবে। যেমন কেউ যদি শব্দ অনুবাদ করার চেষ্টা করে, হ্যাঁ কি বলে ও আব্বু? তাহলে যেটা বলছিলাম, যে আমি যদি একটা বাক্য বলি, মেয়েটি নাচতে নাচতে আমার কাছে আসলো, এখন যদি কেউ এটা শাব্দিক অনুবাদ করে তাহলে হবে কি? দ্য গার্ল কেম টু মি ডান্সিং ডান্সিং, নাচতে নাচতে। তো সেরকম করার চেষ্টা করা যাবে না। আচ্ছা, এই পানি যে সকল রকম এই পানি যে সকল, আচ্ছা এই পানি যে সকল রকম মারাত্মক জীবাণুতে পূর্ণ, তাহা না জানিয়াই তাহারা এই দূষিত পানি পান করিয়া থাকে। ওরে বাবা, এখানে মেইন পার্ট কোনটা? তাহারা দূষিত পানি পান করে, তাহারা এই দূষিত পানি পান করে। সহজ হিসাব, করিয়া থাকে। এরকম অনেক বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু বিভ্রান্ত হওয়া যাবে। তাহলে
পান করে, যে ড্রিঙ্ক দিস দূষিত, কন্টামিনেটেড বা পলিউটেড। পলিউটেড শব্দটা আমরা খুব ব্যবহার করি, একটা নতুন শব্দ ব্যবহার করি, কন্টামিনেটেড অথবা পলিউটেড। দে ড্রিঙ্ক দিস বা হাইজেনিক লেখা যেতে পারে, দে ড্রিঙ্ক দিস কন্টামিনেটেড ওয়াটার, তারা এই দূষিত পানি পান করে। অতিরিক্ত অংশ না জানিয়াই, পিছন দিক থেকে হবে না ফ্রেজের অনুবাদ? জি স্যার। তাহলে না জানিয়া মানে কি, নোয়িং নাকি উইদাউট নোয়িং? উইদাউট উইদাউট নোয়িং, না জানিয়াই। দ্যাট যে এই পানি সকল রকম মারাত্মক জীবাণুতে পূর্ণ। তাহলে এই পানি, this water is full Of germs. of কি সকল রকম all kinds of all type অথবা kind of fatal মারাত্মক জীবাণু। ইংলিশ কি লিখবো? Germs. germ germs। এখানে টাইপস দিতে হবে, যদি পরেরটা প্লুরাল হয় আগে টাইপসও প্লুরাল হবে। আমি এই বাক্যটা দিয়েও শুরু করতে পারি, উইদাউট নোয়িং that this water is full of all types of fatal germs that drink this contaminated water। এটাও কিন্তু অনুবাদটা একটা আর্ট কৌশল। এখন আমি এটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা কি, এই যে 30তম বিসিএস এর একটা অনুবাদ আছে একই রকম, দূষিত বায়ু সেবন অনেক অংশে বেশি সংখ্যক রোগের জন্য দায়ী, ছোট ছোট বাক্য। আমি এই অনুবাদটা দিচ্ছি। 30তম বিসিএস বাংলা থেকে ইংরেজি, আরেকটা হলো 29তম বিসিএস বাংলা থেকে ইংরেজি। ঠিক আছে, 30 এবং 29 আমি এই কাজ দিলাম হোমওয়ার্ক। এখন কি সিস্টেমে করতে হবে, 30 এবং 29 ভালো করে মনে রাখবেন, 30 এবং 29 হচ্ছে হোমওয়ার্ক, মনে রাখবেন। আমি যেখানে লিখে দিলাম হোমওয়ার্ক। সিস্টেমটা হবে, ভালো করে সিস্টেম বুঝে নেন। খাতায় এই 1 নাম্বার বাক্যের ইংলিশটা লিখবেন, বাংলা লেখার দরকার নেই। এরপর 2 নাম্বার বাক্যের ইংলিশটা লিখবেন, এভাবে পুরোটার অনুবাদ লিখবেন। আবার 29তম বিসিএস শিরোনাম দিয়ে 1 2 3 4 5 6 7 অনুবাদটা লিখবেন। পেজ হবে কয়টা, 2টার মতো। সুন্দর করে ছবি তুলবেন, শুধু নিজের সেলফি তোলার সময় যেমন সচেতন থাকেন তার থেকে বেশি সচেতন হবেন এই ছবি তোলার সময়, কারণ আমাকে বুঝতে হবে লেখাটা। ছবিটা সুন্দর করে তুলে 2টা ছবি একসাথে অ্যালবাম করে মেসেঞ্জার গ্রুপে দিবেন, যে গ্রুপে আপনারা ক্লাসের লিংক পান। আমি সবারটা ভালো করে চেক করব, দেখব কে কোথায় ভুল করেছে, কে কোথায় ঠিক করছে, পরের ক্লাসে আমি সেই ফিডব্যাক দিব। ধরে নিলাম একজন অনুবাদ করার সাহসই পাচ্ছে না, সে ভুল করছে, পুরো বাক্যটাই ভুল, তবুও তাকে লিখতে হবে। যদি আমার ক্লাস করতে হয় সে ভুলটাই লিখবে, আমি তার ভুলটা ধরেই পরের ক্লাসে শিখাবো। মনে রাখবেন 20টা ক্লাস করার পরেও অনেকে ট্রান্সলেশনে ভুল করে, সেখানে আমরা আজকেই প্রথম ক্লাস, ভুল হতেই থাকতেই পারে। কারণ যদি কেউ মনে করে আমার তো ভুল হয় আমি তাহলে করবো না, ও জীবনেও ট্রান্সলেশন শিখবে না। আমি দলিল দস্তাবেজে লিখে দিতে পারবো স্ট্যাম্পে, ও জীবনেও ট্রান্সলেশন শিখবে না, যে ভুল হওয়ার ভয়ে অনুবাদ করতে চাবে না, ওকে শেখা সম্ভব না। সুতরাং হোমওয়ার্ক গুলো আবশ্যকীয় ভাবে করতে হবে। হোমওয়ার্ক যদি কেউ না দেন তাকে আমি পরের ক্লাসে ঢুকতে দিব না। যদি এর জন্য কেউ বলেন যে আমার পোষাচ্ছে না আপনার রুলস রেগুলেশন, আমি কোর্স ফি তাকে ফেরত দিব, দিতে আমি 2 পায়ে রাজি আছি। কেউ যদি বলে যে আপনার রুলস রেগুলেশন বেশি করা হয়, এটা আমার জন্য সুইটেবল না,
সে আমাকে ক্লাস শেষে নক করলে আমি তাকে কোর্স ফি এক্ষুনি এই মুহূর্তে রিটার্ন দিয়ে দিব, কারণ আমি কয়েকটা করবো ভালো স্যার। স্টুডেন্ট পড়াতে চাই ভাই। আমি যদি শুধু বিজনেস করতে চাইতাম তাহলে আমি রুবেল রানা অনেক স্টুডেন্ট পড়াতে পারতাম, অনেক পাইতাম, কিন্তু আমি স্টুডেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি কিন্তু স্টুডেন্টকে আগে বুঝি, আমি গেস করি সে ভদ্র নাকি অভদ্র। তার সাথে মেসেঞ্জারে কথা বলে যদি আমার মনে হয় সে যথেষ্ট ভদ্র, তার শেখার মেন্টালিটি আছে, তবে আমি তাকে অ্যাডমিশন নেই, তা নাহলে নেই না। তো নিঃসন্দেহে যে কয়েকজন অ্যাডমিশন নিয়েছেন তারা অবশ্যই পরীক্ষিত, তাদেরকে আমি কোনো না কোনো ভাবে ফোন দিয়ে কথা বলে অথবা মেসেঞ্জার কনভারসেশন করে আমি গেস করছি সে কেমন লেভেলের মানুষ হতে পারে। করার পর আমি বলছি ভর্তি হওয়ার জন্য বিকাশ নাম্বার দিয়েছি। যেমন এখানে বলি যে প্রথমে একটা বলি, নাহিদ নাম ছেলেটা আছে, ওর সাথে আমার প্রথম দিন কথা হলো, কথা বলে দেখলাম 2-4টা আলোচনা করার পর দেখলাম ছেলেটা খুবই হচ্ছে তার মেন্টালিটি খুব ভালো, সাদাসিধা, ডেডিকেটেড টাইপের, আমার ভালো লাগছে, পরে ওকে অ্যাডমিশন নিতে বলছি। প্রত্যেকের সাথেই কিন্তু আমার কথা বলার পর ভালো লাগছে, তারপর আমি অ্যাডমিশন নেওয়াইছি, সবার ক্ষেত্রে একই রকম। এই জন্য আজকে আমার ক্লাস স্টুডেন্টের সংখ্যা হলো কয়জন? 9 জন। আমার মেসেঞ্জারে এরকম অনেকগুলো কোয়ারি আছে রিটার্ন অ্যাডমিশনের জন্য, বুঝলেন? আমি কিন্তু তাদেরকে অ্যাডমিশন নেই, হয়তোবা আমি একটু ম্যানেজ করলে অ্যাডমিশন হতো, কিন্তু আমি ম্যানেজ করার চেষ্টা করিনি। কেন চেষ্টা করি নাই? এর কারণ হচ্ছে যে এক একজনের মেসেঞ্জারের কথা ভাল লাগে না। যেমন একজন আমাকে লিখছে, মেসেজ করে শোনাই, শুনলে হাসি পাবে, যে একটা স্টুডেন্ট গ্রাজুয়েশন বন্ধু বান্ধবদের মধ্যে যারা চাচ্ছে যে আমার কাছে রিটার্নের কোর্সটা আবার করবে, তাদেরকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আর এডমিশন নিতে পারে যদি সে ভদ্র নম্বর হয়, এই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যে কেউ রিটার্নের কোর্সে ব্যাংক জব এবং বিসিএস যে কোনো কোর্সে যদি কেউ এডমিশন নিতে চায় তারা আজকালকের মধ্যে এডমিশন নিতে পারবে। ক্লাস তো হবে 45 থেকে 50টা এই স্টাইলে। তাহলে একটু জানাবেন, যেহেতু স্টুডেন্টের সংখ্যা এখানে কম নিয়েছি 9 জন, আর 2-4 জন হলে বন্ধ হয় না। আমার মনে হয় এটা অনেকে চাইলেই, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ভালো টিচার খুঁজছেন কিন্তু হয়তো বা মন মতো পাচ্ছে না, তারা করতেছে কি শুধু পপুলার টিচারের কাছে যাচ্ছেন আর গিয়ে হতাশ হয়ে আসতেছেন। মানে পপুলার টিচার গুলোকে বাইরে থেকে শোনা যায় অনেক কিছু,